দ্রুত আপনাদের সামনে রাখবো মোথাবাড়ি, আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আমার আজকের অনুষ্ঠানে। আজকে সুপ্রিম কোর্টে প্রত্যেকে আপনারা জানেন একাধিক এসআইআর এর মামলা ছিল, মোথাবাড়ির মামলা ছিল। কি হয়েছে দেখাবো। Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. High Court, take care of my children. Take care of my children if something happens to me. মোথাবাড়িতে ভয়ঙ্কর ঘটনা, বিচারকদের উপর হামলা। এই আবহে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জুডিশিয়াল অফিসারদের উপর হামলার ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় খুঁজে বার করতে এনআইএ-কে নির্দেশ দিল। রাষ্ট্রবিরোধী কাজ করেছে, সে তৃণমূলই হোক, আইএসএফই হোক, সিমি হোক, পিএফআই হোক, মুসলিম লীগই হোক, জামায়াতেই হোক, এদের স্থান হওয়া উচিত যে এদের জন্য কঠিন কঠোর ব্যবস্থা নেওয়া। মোথাবাড়ি কাণ্ডের তদন্তভার এনআইএ-কে দিয়েছে সুপ্রিম কোর্ট। এখনো পর্যন্ত তারা 3 জনকে গ্রেপ্তার করেছে। রবিবার গ্রেপ্তার হয়েছেন আইএসএফ নেতা গোলাম রাব্বানি, আর সোমবার শাহাদাত হোসেন ও আসিফ শেখ নামে 2 কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে এনআইএ। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী শায়েম চৌধুরীকে। প্রার্থী আমাদের কিছু করেনি, ছেলেটা শান্তিপূর্ণভাবে ওখানে এসআইআর যে বাদ গেল মানুষজনের নাম, তার জন্য একটা প্রতিবাদ করেছে। তৃণমূলের ক্যান্ডিডেট চক্রান্ত করে তার পায়ের তলার মাটি সরে গেছে, জনসাধারণ তার পাশ থেকে সরে গেছে, তাই তিনি চক্রান্ত করিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন। সোমবার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছে এনআইএ। এরপর প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, মূল অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় খুঁজে বার করা হোক। এই মামলার যুক্তিযুক্ত উপসংহারে পৌঁছতে চাই আমরা। এদিন কলকাতায় এনআইএর বিশেষ আদালতে তোলা হয়েছিল ধৃত 3 জনকে। রায় দিতে গিয়ে বিচারক বলেন, জেলা বিচার বিভাগের সদস্যরা যেভাবে আক্রমণের শিকার হয়েছেন তা দেশ ও নাগরিকদের জন্য অত্যন্ত লজ্জাজনক। রাতের অন্ধকারে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে যেভাবে বিচারকদের উদ্ধার করতে হয়েছে, মাঝে মাঝে বাঁশের খুঁটি ও অন্যান্য বাধা দিয়ে রাস্তা অবরোধ করা হয়েছিল, তা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারত। এই ঘটনায় অভিযুক্তদের ভূমিকা, যারা জনতাকে উস্কে দিয়েছিলেন এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে অবশ্যই পূর্ণাঙ্গ ও গভীর তদন্ত হওয়া প্রয়োজন। আমরা গোড়ার থেকে বলেছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত নয়, কোনো বিচারককে আটকে রাখা, হেনস্থা করা। আমরা গণতান্ত্রিক আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন এবং আইনি লড়াই করে আমরা মানুষের অধিকার রাখবো। তো যারা গন্ডগোল করেছে তারা বুঝবে। সূত্রের খবর, এর আগে মালদা জেলা পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল তাদের একটা বড় অংশই তৃণমূল সমর্থক। বিজেন্দ্র সিংহ, আবির দত্ত ও সোমক লাহিড়ীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আপনাদের মনে থাকবে এর আগের শুনানিতে স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে মোথাবাড়ির ঘটনা কোনো স্বতঃস্ফূর্ত বিক্ষোভ নয়, এটা পূর্ব পরিকল্পিত এবং এই চক্রান্তের শেকড় অত্যন্ত গভীরে। আজ সুপ্রিম কোর্টে এনআইএ-কে স্পষ্ট নির্দেশ দিল যে বিচারকদের যারা আক্রমণ করেছে সেই মূল চক্রীদের রাজনৈতিক পরিচয় নিয়ে তদন্ত করুন। দেখুন, সুপ্রিম কোর্ট বা যে কোনো আদালত সাধারণত কি বলে, অপরাধীদের ধরুন, বলে যে দ্রুত চার্জশিট দিন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিরল ঘটনা হিসেবে এই মামলা যেটা থেকে যাবে সেটা হলো সুপ্রিম কোর্ট কিছুটা নজিরবিহীনভাবেই এনআইএ-কে বলল মূল চক্রান্তকারীদের রাজনৈতিক পরিচয় খুঁজে বের করুন। আমি আবার বলছি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমার পরের বক্তা অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য কি বলেন? হ্যাঁ, মোথাবাড়ি কাণ্ডে যে ঘটনা ঘটলো তার ফলে সুপ্রিম কোর্ট যে পরিচয় জানতে চাইলো, রাজনৈতিক পরিচয় জানতে চাইলো যারা এই কাজটা ঘটিয়েছে, এটা একটা বিরল ঘটনা। দেখুন, কেন জানতে চাইলো? রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ার পিছনে 2টো কারণ। এক, এটা স্বতঃস্ফূর্ত জনরোষ নয়, এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত একটা চক্রান্ত এবং এই ইঙ্গিতটা কোনো রাজনৈতিক দলই এটা ঘটিয়েছে নিশ্চিতভাবে এবং এ কতদূর গভীরে গিয়েছে সেটা তারা দেখতে চাইছে। এবং দ্বিতীয়ত, যে রাজনৈতিক দল ঘটিয়েছে তার নিশ্চয়ই এসআইআর বন্ধ করাতে তাদের লাভ আছে। অর্থাৎ কিছু একটা লাভ না থাকলে তো বেনিফিট না থাকলে এত বড় একটা রিস্ক তারা নেবে না। এবং সেই জায়গা থেকে এই পরিষ্কার যে এতে লাভ ছিল তৃণমূলের। দেখুন, মোফাক্কেরুল কার দলের লোক? মোফাক্কেরুল আগে ছিল তৃণমূলের মঞ্চে, মুখ্যমন্ত্রীর মঞ্চে উঠে গল্প, নিমের হয়ে ভোটেও দাঁড়িয়েছে, আবার নিমের হয়ে ভোটে দেবে না। এখন তিনি তৃণমূলেও আছেন, নিমেও আছেন। আর সাবিনা ইয়াসমিন কে? এই যে যাদের দেখানো হলো, এদের আমি এদের পুরো তদন্ত শেষ হয়নি, আমি বলতে পারবো না, যে খুব ইয়ে করে বলতে পারবো না, কিন্তু
একদম ধারণা করে নেওয়া যেতে পারে এদের অধিকাংশই হচ্ছে তৃণমূলের লোক। তাহলে এরা মূল কারণটাই ছিল যে বিচারকদের উপর হামলা করে একটা এসআইআরটাকে বন্ধ করে দেওয়া, কিন্তু সেই প্রসেসটা হয়নি। আপনারা যদি দেখেন যে ন্যারেটিভটা তৃণমূল তৈরি করতে চাইছিলেন, মানে মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে যে ন্যারেটিভটা বলবার চেষ্টা করছেন, গণতন্ত্রের উপর বিরাট একটা হামলা হয়ে গেছে এসআইআর এর মাধ্যমে। এসআইআর অনেক ঘটনা ঘটেছে, দুতরফই মানে ইলেকশন কমিশনও সমানভাবে দায়ী, তো সুপ্রিম কোর্টও বলেছে রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে, এবং বহু মানুষ তারা তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে নানাভাবে লাইনে হেনস্থা হতে হয়েছে, এসবগুলো আমরা জানি। কিন্তু সেটাকে একটা ন্যারেটিভ করে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হচ্ছে এসআইআর মাধ্যমে, এইটা তৃণমূল প্রমাণ করতে চেয়েছে, যেটা বাধাপ্রাপ্ত হলো, যেটার ক্ষতির মুখে পড়লো এই যে বিচারকদের যে উপর হামলার ঘটনাটাতে। এবং সেই জায়গা থেকে আপনি যদি বলেন যে আর একটা ন্যারেটিভ তৈরি করবারও দরকার আছে, সেইখানেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে গেলেন তার মুখের তত্ত্বে, যে 294টা কেন্দ্রে উনিই মুখ, যাতে তিনি ঢেকে দিতে পারেন এই এসআইআর যে জায়গাতে হামলি হয়েছে বা দুর্নীতি যা হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিককে উনি বলছেন ওর থেকে ভালো কাজ করেন, আপনারা ভাবুন। এবং সেই সমস্ত ক্ষতি পুষিয়ে দিয়ে তার মুখকেই যেন লোকে মনে করেন। ওনার এইটা ভাবতে ভুল হয়েছিল যে মোদিজিও ঠিক একটাই করতে পারেন, মানে বিজেপি এবার যেটা করলো সেটা তো মোদিজি হ্যায় তো মুমকিন হ্যায়, এই তত্ত্বটাকে মেনে নিল, এবং মেনে নিয়ে তারা যেটা করলো মোদিজির মুখকে সামনে নিয়ে আসলো। ফলত যেটা হলো, হ্যাঁ এটা ঘটনা, দেখুন রাজনীতিক উন্নয়নের ইস্যু পিছনে চলে যাচ্ছে। আমি আবার অন্য দিক থেকে বলবো যে উন্নয়নের ইস্যুগুলো অনেক সহজ সরল হয়ে যাচ্ছে, দুটো মুখে দুটো উন্নয়ন ছাপ দেওয়া আছে, কোন মুখটাই উন্নয়ন বেশি আর কোন মুখটাই উন্নয়ন, এইটা কিন্তু পরিষ্কার করে বুঝতে পারে মানুষ ওই উন্নয়নের ডেটার থেকে যদি দুটো মুখ দিয়ে দেওয়া হয়। এবং সে মুখে যে পরিষ্কার কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মোদিজির মুখ, নরেন্দ্র দামোদর দাস মোদির মুখ অনেক এগিয়ে আছে, সেটা নিয়ে কারো সন্দেহ থাকবে না। ফলত এই মুখের উপর যেমন সাফল্য ব্যর্থতার ব্যাপারও আছে, তেমনি আবেগ বিশ্বাসও অনেক বেশি সাধারণ ভোটারের সঙ্গে যুক্ত থাকবে, এবং ফলত যে জায়গাটা এসে দাঁড়াবে মানুষ অনেক সহজে বিচার করতে পারবে আমি কাকে ভোটটা দেব, কোন মুখে আমি আমার ভরসাটা রাখবো। যেটা এতকাল গ্যারান্টি বলে মোদিজি চিৎকার করছিলেন, সেটা যদি বলেন 294টা কেন্দ্রে আমার মুখটা দেখুন, তাহলে কিন্তু সেই গ্যারান্টিটা অনেক সহজেই অনেক আবেগের সঙ্গে মানুষের কাছে পৌঁছে যাবে। এটাই বিজেপি মাস্টার স্ট্র্যাটেজি দিল। বেশ, আমি শুধু যোগ করতে চাইবো তথ্যের প্রয়োজনে যে উনি গোটাটা তৃণমূল বললেন। মোথাবাড়ি কাণ্ডে যারা যারা গ্রেফতার হয়েছে সেই তালিকা যদি দেখেন তাহলে দেখবেন যে তৃণমূল সমর্থক যেরকম গ্রেফতার হয়েছেন, আইএসএফ এর নেতা গ্রেফতার হয়েছে, কংগ্রেসের এক নেতাকে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে। সুতরাং কি এনআইএ কি তথ্য সামনে আনবে সেই দিকে আমাদের নজর আছে। আমি বলছি যে উনি কংগ্রেসের নেতা ধরা পড়েছে, উনি জেনেও না জানার ভান করলো, আপনি স্কলে তখনই দেখাচ্ছেন। হ্যাঁ দেখিয়েছি, কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে, বুঝছেন তো, যাকে গ্রেফতার করা হয়েছে আইএসএফ এর নেতা। তারপরে আইএসএফ এর নেতা অ্যারেস্ট হয়েছে, মিমের নেতা অ্যারেস্ট হয়েছে। উনি বলছেন পুরোটাই, তার মানে ওনার কি বিশ্লেষণ এটা বোঝা যাচ্ছে। উনি বলছেন আমরা বাঙালিরা মনে করি যে মোদির থেকে মমতা ব্যানার্জির বুক 100% অনেক বেশি ভাইব্রেন্ট। মমতা ব্যানার্জি অ্যাকসেপ্টেড লিডার পশ্চিমবাংলার, এবং তিনি সিপিএম কে হারিয়েছেন, বিজেপি কে হারিয়েছেন, যতবার জিতবেন সঠিক তথ্যটা দিতে হবে। ঠিক যেরকম আইএসএফ নেতা গ্রেফতার হয়েছে, কংগ্রেস নেতা জেরা হয়েছে, প্রায় 30 জন তৃণমূল সমর্থককেও গ্রেফতার করা হয়েছে। তথ্য একদম, হ্যাঁ যে আপনি প্রথমেই বললেন না সুপ্রিম কোর্ট খুব তাৎপর্যের একটা কথা বলেছে যে তাদের রাজনৈতিক পরিচয় কি, এটা কিন্তু ভুলে গেলে হবে না যে বিচারপতিরাও কিন্তু সমাজের বাইরে না। বিচারপতিরা জানে এই তৃণমূল কংগ্রেসই জাস্টিস রাজশেখর মান্থার বাড়িতে পোস্টার মেরেছিল, তাকে হেনস্থা করেছিল, জাস্টিস বিশ্বজিৎ বাসুকে হেনস্থা করেছিল। তাই এই বিচারপতিরা জানে যে সাধারণ মানুষ বলছি যে মানে যাকে ডেকে নিয়ে গিয়ে ইনফরমেশন নিয়ে এনআইএ ছেড়ে দিল,
চক্রান্ত করে আমাদের সায়েমকে ডেকে নিয়েছিল, তাকে ঘন্টা দুয়েকের মধ্যে বললো যে ঠিক আছে ইনফরমেশন দেবে। আর 40 জন নেতার মধ্যে 35 জন তৃণমূলের লোক। হ্যাঁ, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যে নির্বাচিত একটা তথ্য সবসময় ঠিক বলতে হয়। এক সেকেন্ড, আমি বলছি তো 2 ঘন্টা নয় 11 ঘন্টা জেরা। আমি বলছি একটা কথা, আপনি নির্বাচিত স্বৈরাচার, নির্বাচিত স্বৈরাচার, ইলেক্টেড অটোক্রেসি। আমি বলছি একটা কথা বলুন না, এই যে এসআইআর নিয়ে এত কথা হচ্ছে, মানে এই প্রবলেমটাকে তো ইনভাইট করা হয়েছে। 800 জন কর্মচারী, রাজ্য সরকার দিয়েছে কতজন? 90,000। এই সংঘাতটা তৈরি করেছিল। এখন কেন পালিয়ে যাচ্ছে? 90,000 কর্মচারী প্রতিদিন ধমক দিয়েছেন। আর কি বলতে ধমক দিয়েছেন নির্বাচন কমিশনের রাজ্য সরকারের কতজন? আপনি কিচ্ছু জানেন? দেখুন গণতান্ত্রিক ভাবে এই দুজনের থেকেই কম আমি জানি, সেই জন্য আমি এখন প্রতিবেদন নেব, বাকি সবার জানাটা শুনবো। কিন্তু তার আগে, যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বিচারকরা পড়েছেন, আজকেও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতিদের মুখে সেই কথা উঠে এলো। পরের প্রতিবেদন। মালদার মোথাবাড়িতে বিচারকদের ওপরে হামলার ঘটনায় এখনো অবধি 49 জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে তৃণমূল আইএসএফ সমর্থক রয়েছে কংগ্রেসের নেতাও। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার করেছে এনআইএ। রবিবার আইএসএফ নেতার পর এবার মোথাবাড়ি কাণ্ডে কংগ্রেসের 2 নেতাকে গ্রেফতার করেছে তারা। সোমবার এনআইএর হাতে গ্রেফতার 3 জনকে আদালতে পেশ করা হলে ধৃত কংগ্রেস নেতা শাহাদাত হোসেন দাবি করেন তিনি কিছু করেননি। তার কাছে রাত 12টা নাগাদ ফোন আসে, তখনই তিনি শোনেন বিচারকদের ওপরে হামলা করা হয়েছে। তিনি বিডিও অফিসের কর্মীদের উদ্ধার করতে যান। আর এক কংগ্রেস নেতা আসিফ শেখ দাবি করেন মোথাবাড়ি কাণ্ডের দিন তিনি সেখানে ছিলেনই না। আইএসএফ নেতা গোলাম রব্বানির দাবি তিনি 1 এপ্রিল ঘটনার দিন দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত ঘটনাস্থলে থাকলেও পরে বাড়ি চলে যান। সব দিক খতিয়ে দেখে 3 জনকেই 18 এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে নির্দেশ দেওয়া হয়। ভিডিও ফুটেজ দেখে চিহ্নিতদেরকে গ্রেফতার করুন। আপনারা এদেরকে বলুন এরা রাষ্ট্রবিরোধী। আপনারা দেখবেন এরা রাষ্ট্রবিরোধী কাজ করেছে। রবিবারই 11 ঘন্টা ধরে মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। বিজেপি এবং তৃণমূল টাকার এই পিঠ ওই পিঠ এবং আরএসএস একটা সংগঠন দ্বারা পরিচালিত। কেন্দ্রীয় যতগুলো এজেন্সি সবগুলোকে পরিচালনা করে বিজেপি। কিন্তু কালকে আমার কোনো না কোনো জায়গাতে ফিল হয়েছে কি টোটালটা চক্রান্ত এই তৃণমূলের ক্যান্ডিডেট এবং তৃণমূলের নেতৃত্বের জন্যই এই ঘটনাটা ঘটেছে। কংগ্রেস এত বড় বড় ডায়লগ না দিয়ে কংগ্রেস লড়তে নেমেছে কটা সিটে? 294টা। কংগ্রেস নিজেও জানে দ্বিতীয় স্থানেও যাবে না 10টা আসনে। 2024-এ তো একটা আসনে জিতেছেন, তাহলে বাকি আসনগুলোতে দাঁড়িয়ে ছিলেন কেন? তৃণমূলের ভোট কেটে বিজেপি সুবিধা করে দিতে? আসলে কার সাথে কার সেটিং? নাকি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যাতে জেলের বাইরে থাকেন তার জন্য তৃণমূলের ভোট কাটতে হবে, সেই সেটিং? এর আগে মোফাক্করুল ইসলাম ও তার সহযোগী একরামুল বাগানি সহ 46 জনকে গ্রেফতার করেছিল মালদা জেলা পুলিশ। আবির দত্ত, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। দেখুন, এইখানে আমি পরবর্তী বক্তাদের কাছে আসার আগে দুর্গাপুরের সভা থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ইঙ্গিতবাহী কিছু কথা বলেছেন, দ্রুত একবার দেখে নেব। আজকে আমার কাছে খবর এলো সিএসপিটিরা যাচ্ছে জেলায় জেলায় গিয়ে অন্যান্যদের যারা জেলায় আছে, জেলা প্রশাসন, তাদের গিয়ে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা বুথ এজেন্ট হবে, যারা ইম্পর্টেন্ট ওয়ার্কার আছে, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে গ্যাজা কেসে। আমি বলি নিজেরা অনেক গাঁজা খাও তো, তাই গ্যাজা কেস খুঁজছো? লজ্জাও করে না? রিটায়ার্ড 2টো অফিসার এখানে বসে আছে, নির্লজ্জ বেহায়া। বলছে মধ্যরাতে অপারেশন করে তৃণমূলের ইম্পর্টেন্ট ওয়ার্কারদের গ্রেপ্তার করো, কেউ ভয় পাবেন না। বলছে ভোটের দিন বিজেপির লোকেরা ইলেকশন কমিশনের লোক সেজে মনিটরিং সেলে বসে থাকবে। দালালগুলো, অপদার্থগুলো, অত্যাচারীগুলো, স্বৈরাচারীগুলো, ব্যভিচারীগুলো, ভ্রষ্টাচার, সারা পৃথিবীতে মানুষ জানে এদের কি চরিত্র, সারা দেশের মানুষ জানে এদের কি চরিত্র। এই করে ইলেকশন দখল করবেন? আমাকে জেলে পাঠিয়ে দিন না, আমি জেলে বসাটা বেশি ভোট পাবো। আর নাড়ুগুড়ি করে মেরে দিন।
নজিরবিহীন। জেলায় যাওয়ার কথা বলছেন সায়ন্তন দাস, সিএসডিজি জেলায় জেলায় যাচ্ছেন এবং পাশাপাশি একেবারে গাঁজার কেস, মানে অনুব্রত মণ্ডল বলতেন। এই ক্ষেত্রে আমি শুধু দুটো লাইন বলবো, এই অপরাধগুলো মিথ্যা গাঁজার কেস ওনার পুলিশ দিত। পুরুলিয়াতে আমরা জেলা পরিষদ বানাতে পারিনি শুধু আমার দুজন জেলা পরিষদ মেম্বারকে গাঁজা কেসে গ্রেপ্তার করেছিল বলে। অনুব্রত মণ্ডলের কুখ্যাত ডায়লগ আছে, ওই মেয়েটাকে গাঁজা কেসে ভেতরে ঢোকাও। এসব অপরাধ উনি করেছেন। দ্বিতীয় কথা আমি যেটা বলছি, আমার কেন জানি মনে হচ্ছে, আজকে আমি প্রথমবার টিভি চ্যানেলে আপনাদের সমস্ত বলছি যে হারার আতঙ্কে উনি অসুস্থ হয়ে পড়েছেন। আমি বলতে করছি হারার আতঙ্কে উনি অসুস্থ হয়ে পড়েছেন। উনি সুস্থ থাকুন, উনি সুস্থ থাকুন। একজন মুখ্যমন্ত্রী এই ভাষা, এই তার বডি ল্যাঙ্গুয়েজে বলাটা এটা দুঃখজনক। আমি একটা কথা অ্যাড করিনি, সেটা হচ্ছে যেটা আগে আপনারা আলোচনা করলেন সুপ্রিম কোর্ট, আমি বলতেই পারলাম না বিষয়টায়, কারণ পশ্চিমবঙ্গ একটা ইউনিক রাজ্য। এখানে খাগড়াগড় বিস্ফোরণের পরে এসপি বলেন বোমা বিস্ফোরণ না, গ্যাসের সিলিন্ডার পেটেছে। সাবিনা ইয়াসমিনের মতো তৃণমূলের বিধায়ক যে উস্কানিমূলক বক্তব্য রেখেছে মোথাবাড়িতে, এখনো কেন এনআইএ তাকে গ্রেপ্তার করলো না? আমার এই দাবি রইল। সে তো আর বৈশানদা বলতে পারবে না কেন এনআইএ আপনাদেরই বলতে হবে। কিন্তু বৈশানদা, এই তো নজিরবিহীন, আমাকে জেলে পাঠিয়ে দিন মুখ্যমন্ত্রী বলছে। ফুলঝুরি নিয়ে বিজেপি কে এসছে, আমি আপনাকে বলছি কোনটা মিথ্যে কথা বললাম? এই তো আপনি জায়গা বলে গ্যাসের সিলিন্ডার রয়েছে বলে মিথ্যাবাদী, বিজেপি পার্টি সবাই মিথ্যাবাদী, প্রত্যেককে মিথ্যা কথা বলে, দুর্গাপুরে বোঝা যাচ্ছে। এই যে বলেছেন না, এই যে বিজেপি পার্টি যে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধীদেরকে কণ্ঠরোধ করে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কেজরিওয়াল থেকে শুরু করে চিদম্বরমজি সবাইকে দিল্লিতে যেরকম হয়েছে, যেরকম প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে হয়েছে, জেলে যাওয়ার প্রসঙ্গ বলছি। আমার কারোর সাথে মিলবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বছরকে বছর রিড করে যেটা বুঝেছি, এটা ওনার একদম পিওর একটা ভিকটিম কার্ড খেলা। মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে কিভাবে ভোটারদেরকে চার্জ করতে হয়। আমার মাথা ফেটে গেছে অতীতের যে অভিজ্ঞতাগুলো উনি যখন বলেন, তখন খুব সচেতনভাবে কানেক্ট করবার চেষ্টা করেন। এখানেও আমি জেলে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাচ্ছে, তার যারা মানে কর্মী সমর্থক তারা চার্জ হবেন, সতর্ক হবেন, দলের মধ্যে মানে আরো বেশি মানে এনকারেজ তারা হবেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো কিন্তু সচেতনভাবে ভিকটিম কার্ড হিসেবে কিন্তু তিনি ব্যবহার করেন। ধরুন আমি বলছি যে যখন একটা সভাতে বলেন যে মাগো তোমাদের পা চরণ পা আমাকে দাও মা, তোমাদের মাথায় ঠেকাই তোমাদের, এই কথাটা বলার মধ্য দিয়ে ওই বৃদ্ধ বয়স্ক মহিলার সাথে নিজেকে কানেক্ট করবার চেষ্টা করেন। এগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসলে আপনি বিশ্বনাথ দা কানেক্টটা অন্য জায়গায় করেন। কালীঘাটের কাকুকে দেখেছেন তো, বলে আমার সাহেবকে কেউ ধরতে পারবে না। চিদম্বরমের পাঁচিল টপকে সিবিআই ঢুকে যাচ্ছে, এখানে বলে অ্যাড্রেসই খুঁজে পাচ্ছে না, সাংসদের অ্যাড্রেস খুঁজে পাচ্ছে না। কিছু নেই, বিজেপিকে বলতে আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু প্রশ্ন তুলে দিই। দ্রুত কে কি বলছেন? 294টা আসনে আমি প্রার্থী বলছেন মোদি মমতা দুজনেই। কর্মসূচি নয়, উন্নয়ন নয়, ভোট টানতে মুখই তাহলে শেষ কথা। 78% মনে করছেন হ্যাঁ মুখই শেষ কথা, 20% মানতে চাননি, 2% বলতে চাননি। 4 তারিখের পর সব বুঝে নেব, হুঙ্কার দিচ্ছে সব পক্ষই। এসব হুমকি আর হুঁশিয়ারিতে ভোট পরবর্তী হিংসার আশঙ্কা কি ক্রমশ বাড়ছে মনে করছেন 91% মানুষ, বাড়ছে না মনে করছেন 8%, 1% মানুষ বলতে চাননি। এনআইএর কাছে মোথাবাড়ি কাণ্ডের ধৃতদের রাজনৈতিক পরিচয় জানতে চাইল সুপ্রিম কোর্ট। রাজনৈতিক প্রশ্রয়ে ঘটনার রাতে পণবন্দী হন বিচারকরা। 81% মনে করছেন একেবারে রাজনৈতিক প্রশ্রয়ে এই ঘটনা ঘটেছে। 18% সে কথা মানতে চাননি, 1% মুখ খুলতে চাননি। সরাসরি মন্তব্যে আসবো। বন্দনা সিংহ রায় তিনি লিখছেন, দুজনই যদি 294টা আসনে প্রার্থী হন তাহলে বুঝতে হবে নিজেদের প্রার্থীদের ওপর ভরসা নেই। তাপস কুণ্ডু লিখছেন, তৃণমূল বিজেপি সবই একে অন্যের কপি পেস্ট। সমর চক্রবর্তী লিখছেন, রাজনীতিও এখন ব্র্যান্ডিং নির্ভর, নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যই তার প্রমাণ।
বিপুল বন্দ্যোপাধ্যায় লিখছেন, রাজ্য বিজেপির নেতাদের ওপর ভরসা নেই বলেই এ রাজ্যে নরেন্দ্র মোদীর মুখ তুলে ধরতে হচ্ছে। রাজ বসু লিখছেন, 15 বছর ক্ষমতায় থেকেও তৃণমূলে পোস্ট ল্যাম্পপোস্টের সমীকরণটা বদলালো না। ঠিক এইখান থেকে আমি কয়েকটা উদাহরণ আপনাদের রাখলাম, একেবারে স্পষ্ট উদাহরণ আমাদের রাজ্যে কীরকম ভোট হয়। আমাদের রাজ্যের সঙ্গে এই মামলার সম্পর্ক নেই, কিন্তু বায়োমেট্রিক ব্যবস্থার আবেদন জানিয়ে একেবারে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা আজকে প্রধান বিচারপতির বেঞ্চে জমা পড়ল। দেখুন, 2026-এ আমরা 226টার বেশি সিট পাবো। 90% লোক ঠিক কর লিয়া, ইস বার কমল ছাপ। দাবি পাল্টা দাবি, তাল ঠোকাঠুকি। এর মধ্যে মূল প্রশ্ন হলো, ভোটটা সুষ্ঠু ও অবাধ হবে তো? ছাপ্পা ভোট, ভোট লুট, ভুয়ো ভোটার, একাল হোক বা সেকাল, ভোটের বঙ্গে চিরকালই অতি পরিচিত এই শব্দবন্ধগুলো। भाइयों बहनों, ये चुनाव जो है घुसपैठियों को निकालने का चुनाव। এত টাকা বিলোচ্ছ এলাকায়, যাতে কেউ ঢুকতে না পারে, তাই পুরনো সবাইকে বাদ দিয়ে দিয়েছো। পশ্চিমবঙ্গে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ছাপ্পা ভোট ঠেকাতে ভোট বুথে বায়োমেট্রিক ব্যবস্থা চালুর আবেদন জানিয়ে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জমা পড়ল আবেদন। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে মামলার শুনানি হলো সোমবার। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ভোট দেওয়ার আগে ভোটারদের বায়োমেট্রিক ও ফেস রেকগনিশনের জন্য বিধিতে বড়সড় বদল আনতে হবে। সেই সঙ্গে বিষয়টা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। এ বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। তখন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায় বলেন, নির্বাচন কমিশনের হাতে সব ক্ষমতা রয়েছে, তবে রাজ্য সরকারগুলির সহযোগিতাও একান্ত জরুরি, তাই এ বিষয়ে একটি নোটিশ জারি করা প্রয়োজন। তখন প্রধান বিচারপতি বলেন, নির্বাচন কমিশনকে আমাদের কাছে এ বিষয়ে তাদের বক্তব্য পেশ করতে হবে। যদি কোনো রাজ্য সরকার সহযোগিতা না করে অথবা অর্থ দপ্তর প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না করে, তাহলে আপনারা পুনরায় আদালতের দ্বারস্থ হতে পারেন। তবে এই মুহূর্তে বা এই পর্যায়ে কোনো নোটিশ জারি করার প্রয়োজন নেই। ने सुप्रीम कोर्ट में पीआईएल फाइल करके मांग किया है कि पोलिंग बूथ के ऊपर अब केवल स्याही न लगाया जाए, बल्कि वहां पे आधार और आंखों का स्कैनिंग भी किया जाए, फिंगरप्रिंट स्कैनिंग हो और आइरिस स्कैनिंग की जाए। उससे फर्जी वोट नहीं पड़ेगा। किसी एयरपोर्ट पे जाइए, जो डिजी यात्रा वाला जो वहाँ पे काउंटर होता है, वहाँ लोग पहुँचते हैं और सीधे सीधे आइरिस स्कैनिंग हो जाती है, फट से वो गेट खुल जाता है। इससे टाइम बचेगा। वोट चोरी का आरोप लगाया जाता है, वो सारे आरोप भी इससे खत्म हो जाएंगे। এদিন বিজেপি নেতা ও মামলাকারীর আইনজীবী অশ্বিনী উপাধ্যায় আরও বলেন, আমার এই আবেদন 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নয়। তখন প্রধান বিচারপতি বলেন, আসন্ন নির্বাচনগুলোর ক্ষেত্রে এই আবেদন বিবেচনা করা সম্ভব নয়, তবে পরবর্তী লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনগুলিতে এই ধরনের পদ্ধতি বা ব্যবস্থা গ্রহণ করা উচিত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। ফেস রিকগনিশন, বায়োমেট্রিক, হোয়াট এভার দ্য মেজার্স দে ওয়ান্ট টু টেক, নিতে দিন, কিন্তু তার আগে তো সেই মানুষটার নাম দিতে হবে যে মানুষটা বৈধ ভোটার। আরে বাংলার মানুষ ভোট দেবে, ভোট তো আর কেন্দ্রীয় বাহিনী দেবে না। আপনি একদিকে ভোটাধিকার কেড়ে নেবেন, তারপর গল্প দেবেন বায়োমেট্রিক আর ফেস রিকগনিশনের। বাংলার মানুষ শুনবে? এটা কি রাবড়ি বানানো হচ্ছে নাকি? নিচ থেকে গরম করা হচ্ছে, ওপর থেকে ঠান্ডা করা হচ্ছে। আমরা চাই পরিচ্ছন্ন ভোট হোক। ভারতবর্ষের কোনো নির্বাচনে তো কোনোদিন ছাপ্পা ভোট, রিগিং, বুথ দখল, থান কাপড় বিতরণ, বাইক বাহিনী, জেসিবি দিয়ে বাড়ি ভেঙে দেয়, এসব তো হয় না। রক্তপাতহীন নির্বাচন হয়। বিহার, উত্তরপ্রদেশ একটা ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে, আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পারিনি। এটা লজ্জা, এই লজ্জা বাঙালির লজ্জা। আগামী দিনে কি এই ধরনের কোনো ব্যবস্থা হবে? বিজেন্দ্র সিংহ, অরিত্রিক ভট্টাচার্য, শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। ভবিষ্যতে ভোটে বায়োমেট্রিক ব্যবস্থা হলে কার কি মতামত? দ্রুত রাজনৈতিক দলের প্রতিনিধি এসআইআর করতে গিয়ে এরকম লেজে গোবরে অবস্থা, তো এই জায়গায় দাঁড়িয়ে বৈধ ভোটাররা যেখানে ভোট দেওয়ার জন্য ভোট থেকে বঞ্চিত হচ্ছে, সেখানে বায়োমেট্রিক কে এই কম টাইমের মধ্যে করা আগে এনশিওর করা হোক যে যারা এলিজিবল বোনাফাইড ভোটার্স তাদেরকে ভোট দেওয়াটা এনশিওর করা হোক। দেখুন, বায়োমেট্রিক ব্যবস্থা যদি করেন ভালো, কিন্তু পশ্চিমবঙ্গের জন্যই এত কিছু চিন্তা করতে হচ্ছে। অন্য রাজ্যে তো এরকম তৃণমূল দল নেই, ফলে এ ধরনের রিগিং বা এ ধরনের ফলস ভোটিং বা এ ধরনের জোর করে বুথ দখল, এ ধরনের কোনো ব্যবস্থা সেখানে নেই। যে কোনো সংস্কার সবসময় শুধু শুধু সায়ন্তন ত্রিপুরায় তৃণমূল সেরকম নেগলিজেবল ফোর্স, সেখানে এখন কোনো রিগিং হয় না। দেখুন, একটা বৈধ লিস্ট তৈরি করতে এবং ভোট ব্যবস্থাকে মানে
সুচারুরূপে চালানোর জন্য যে কোনো সংস্কার মানুষের জন্য সঠিকভাবে করা প্রয়োজন আছে বলে ওয়ান লাইন আমি যেটা বলবো যে এই যে ভুয়ো ভোটার এরা কিন্তু ম্যানুয়ালি যথেষ্টভাবে ধরা পড়ে, কিন্তু ধরা পড়লেও তাদেরকে ধরতে পারে না, তার কারণ ভয়। সমস্ত এজেন্টদের বাইরে রাখা হোক এবং তার সঙ্গে সঙ্গে ভোটাররা এখানে বিএলও থাকবেন, সমস্ত কিছু করে ঠিক করে ভিতরে চলে যাক। শুনুন, আমি কোনো সবসময় scanning এর দরকার নেই। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পক্ষে, একদম। কিন্তু অ্যাট দি সেম টাইম মানে যখন আপনার মনে থাকতে পারে যে ভোটার আই কার্ড ব্যবহার, তখন কিন্তু বামেরা বিরোধিতা করেছিল। জ্যোতিবাবু সেই টিএন সেশনকে সম্পর্কে কি মনে করে আমরা জানি, কিন্তু আমি আপনাকে অ্যাট দি সেম টাইম বলছি যে ডেমোক্রেসিতে একটা মিনিমাম মূল্যবোধ ইম্পর্টেন্ট, মানে একটা মিনিমাম আপনি বলছেন সেইটা না থাকলে প্রযুক্তি দিয়ে এর সমাধান হবে না। দেখুন, আজকের এই প্রযুক্তির যুগে যেটা বলা হয়েছে সেটা খুবই জরুরি, এবং এটা করলে কারোর কোনো পলিটিক্যাল পার্টির আপত্তি হওয়া উচিত বলে আমার মনে হয় না, কারণ যারা জেনুইন ভোটার তারা সেই ভোট দিতে জীবন তো পারবে। সংস্কার আস্তে আস্তে হয়ে এসছে। ল্যাবরেটরি দ্বারের বাইরে দিনরাত পাহারা চলছে, ভেতরে ভাঙা কাজ পড়ে আছে, কারুর দেখা নেই। ল্যাবরেটরি গল্পে রবীন্দ্রনাথ লিখছেন। তবে ভোটের গবেষণাগারে বুঝলেন জোর কদমে কাজ শুরু হয়ে গেছে। বিকারের মধ্যে 20 ফোঁটা উন্নয়নের প্রতিশ্রুতি, তার সঙ্গে 17 ফোঁটা ভাতার আশ্বাস মিলিয়ে দিয়ে রামধনু রঙের প্রচার কৌশল তৈরি করে টেস্ট টিউবে ভরে একেবারে পরীক্ষা নিরীক্ষা চলছে। বুনসেন বার্নারে গরম গরম হুঙ্কারে সলিউশন তো চাপানো আছেই, কিন্তু এত এক্সপেরিমেন্টের ফল কে কতটা পেল সেটা জানা যাবে 4 তারিখ। আর তার আগে একটু রসিকতা করলাম বলে আবার গবেষণা না করেই কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।